তো স্ট্রোক আসলে খুবই একটা মানে ইম্পর্টেন্ট রোগ নিউরোলজির ক্ষেত্রে, আর এটা খুবই কমন আমাদের কমিউনিটিতে। এর জন্য আসলে এটা নিয়ে কথা বলা। প্রথমে আমরা বলতে চাই আসলে স্ট্রোক জিনিসটা কি। স্ট্রোক হলো আহ মানে ব্রেনে বা মস্তিষ্কের কোনো একটা অংশে যদি রক্ত সরবরাহ যে কোনো কারণে বিঘ্নিত হয়, তাহলে যেই সিমটম গুলা তৈরি হয় সেটাকে স্ট্রোক বলা হয়। এজন্য চিকিৎসা বিজ্ঞানের ভাষায় স্ট্রোক আসলে কোনো একটা সিনড্রোম, মানে অনেকগুলা আহ মানে অনেকগুলা সিমটম যখন একসাথে হয় তখন এটা হয়। তা এটার মেইন কারণ হলো যখন আমাদের ব্রেনের কোনো একটা অংশে রক্ত প্রবাহ কোনো কারণে যদি বিঘ্নত হয়। এটা দুইভাবে হতে পারে, আইদার বিঘ্নত হচ্ছে অথবা কোনো জায়গায় যদি রক্তক্ষরণ হয়। দুটাকে স্ট্রোকের আন্ডারে নেওয়া হয়। একটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক, যেটা হলো কোনো রক্ত প্রবাহটা বিঘ্নিত হচ্ছে, এর ফলে এর পরবর্তী অংশ যে যে জায়গাটায় ব্রেনে রক্তটা যাচ্ছে না, ওটার ফলে যে সিমটম হয় ওটা মেইনলি 88 মানে শতাংশ হয়। আর বাকি 12% হয় হলো যদি রক্তক্ষরণ হয়। তো মেইনলি যে সিমটম গুলো হয় এটা খুব ইজিলি মনে রাখা যায়, সেটা বি ফাস্ট বলে, BEFAST। বি মানে হলো ব্যালেন্স। যদি কোনো কারণে হঠাৎ করে সকালবেলা উঠে বা কোনো কারণে যদি ব্যালেন্স হারানো হয়, এটা একটা সিমটম হতে পারে। আয়ের কোনো সিমটম, তে হয় আই, মানে চোখের যদি কোনো কোনো একটা অংশ যদি দেখতে সমস্যা হয়, হ্যাঁ, বা কোনো কিছু ডাবল দেখা হয়, এটা স্ট্রোকের সিমটম হতে পারে। এফ এ হলো ফেস, মানে ফেসের কোনো একটা অংশ যদি হঠাৎ করে বেঁকে যায় অথবা ফেসের কোনো একটা অংশে যদি সেন্সেশন না থাকে, সেটা এটাও সিমটম হতে পারে। এরপর এফ এর পর এ হলো অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি মানে হলো আমাদের বডির প্রত্যেকটা অংশ, হাত পা একটা নির্দিষ্ট মানে একসাথে কাজ করে। যদি কোনো কারণে আপনার বডির কোনো অংশে ঠিক মতো কাজ করছে না অথবা উইকনেস ফিল হচ্ছে কারণ, এবং অন্য অংশটা ঠিক মতো কাজ করছে, তখন এটাকে অ্যাসিমেট্রি বলা হয়। এটাও স্ট্রোকের সিমটম হতে পারে। আর লাস্ট হলো এস, যেটা হলো সেন্সেশন, মানে আপনার বডির কোনো অংশে যদি হঠাৎ করে কোন সেন্সেশন আপনি না পান, মানে কোনো মানে বোধ, যেটা বাংলায় বলা হয় বোধ পাওয়া যায় না, ওটাও হতে পারে। আর টি, যেটা টি আসলে এটা কোনো সিমটম না, এটা হলো টি মানে টাইম। মানে যখনই আপনি এই ধরনের কোনো সিমটম দেখবেন তখনই আপনাকে 911 কল দিয়ে তাড়াতাড়ি আপনাকে হসপিটালে যেতে হবে। এবং হসপিটালে আপনি এখানে টি মানে মানে আপনি যত টাইম সেভ করবেন তত ব্রেন টিস্যু আপনি সেভ করতে পারবেন। এখন স্ট্রোকের এইসব সিমটম 1991 সালের আগে তেমন কোনো ট্রিটমেন্ট ছিল না। আমরা মানে আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমরা আমাদের গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারদের দেখেছি যে কারো যদি স্ট্রোক হতো তাহলে তেমন কোনো চিকিৎসা থাকতো না। বেসিক্যালি পেশেন্টটা বেড বাউন্ড থাকতো এবং তার সেবা শুশ্রূষা করা লাগতো যতদিন বাঁচতো, এটা আল্লাহর রহমতে। এটা কিন্তু আপনার 1990 সালের দিকে নেদারল্যান্ডে একটা স্টাডি হয়, যেটাকে আমরা গ্রাউন্ড ব্রেকিং স্টাডি বলি, যেটা দিয়ে আপনার স্ট্রোক হওয়ার 4.5 ঘন্টার মধ্যে একটা ওষুধ মানে যদি বডিতে পুশ করা হয়, এটাকে আসলে বেসিক্যালি টিপিএ বলা হয়, মানে যেটা আপনার মানে ব্লাড ক্লট যেটা, সেটাকে ডিজলভ করে হয়। এটা হলো অনেকটা ওরকম, যেটা হলো আপনি যখন হার্ট অ্যাটাক করে কারো যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, তখন আপনারা হসপিটালে ভর্তি হলে আমরা একটা ওষুধ দেই যেটা দিয়ে রক্ত যেটা জমা বাঁধে মানে হৃৎপিণ্ডে, সেম সেম টাইপেরই একটা ওষুধ আমরা বেসিক্যালি ব্রেনেও ইউজ করে থাকি। এটাকে আমরা বলি টিপিএ। এটা এটার যে গ্রাউন্ড ব্রেকিং স্টাডিটা, ওটা নেদারল্যান্ডে সংগঠিত হয় 1990 সালে। এটার পর থেকেই এই আপনার ওই স্টাডিটা পাবলিশ হওয়ার পর থেকেই আপনার সারা পৃথিবীতে স্ট্রোকের ট্রিটমেন্ট শুরু হয়। এখন যেটা গাইডলাইন বলা হয়, যেটা হলো আমাদের মানে আমেরিকায় গাইডলাইন, সেটা হলো একটা পেশেন্টের যখন সে তার সিমটম মানে দেখা যাবে, ওই সিমটমটের টাইম থেকে আমরা প্রথমে আমরা জিনবো LKW, মানে লাস্ট নন নর্মাল, মানে একটা মানুষকে আপনি লাস্ট কখন নর্মাল দেখেছেন, ওই টাইম থেকে পেশেন্টের সিমটমের মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম 4.5 আওয়ার মানে 4.5 ঘন্টার মধ্যে যদি কোনো পেশেন্ট আমাদের হসপিটালে মানে আসে, তাহলে আমরা ওষুধটা দিতে পারি। এবং এই ওষুধটা দিলে দেখা যায় যে 90 দিনের মধ্যে এই যতগুলো সিমটম আমি বললাম, এর থেকেও আরো ভয়াবহ সিমটম হতে পারে, এই সিমটম গুলা বেসিক্যালি আপনার অনেকাংশে কমে আসে এবং পেশেন্টের রিকভারি অনেক বেটার হয়। আচ্ছা,
কিন্তু জিনিসটা হলো আমরা হঠাৎ করে একটা পেশেন্ট আমাদের ইমার্জেন্সি রুমে স্ট্রোক নিয়ে আসলে আমরা এই ওষুধটা দিতে পারি না, কারণ আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হয় যে এই এই স্ট্রোকটা কি রক্ত জমাট বাঁধার কারণে হয়েছে না এটা রক্তক্ষরণের জন্য হয়েছে। এর জন্য আমাদেরকে ইমার্জেন্সি রুমে একটা ক্যাট স্ক্যান করতে হয়, যেটা সিটি ব্রেন রেগুলার। কারণ সিটি ব্রেন আমাদেরকে উইদিন ফিউ সেকেন্ডে আমাদেরকে বলে দিতে পারে যে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়েছে না কোন একটা অংশ মানে রক্ত জমাট ভিতরে। যদি রক্তক্ষরণ হয় তাহলে টিপিএ বা যে ওষুধটা আমরা ইউজ করি, এখন আমরা টিপিএ ইউজ করি, এখন যেহেতু নতুন স্টাডি টিএনকে ইউজ করি, এটা বেসিক্যালি আমরা ইউজ করি না, কারণ রক্ত জমাট বাধার ক্ষেত্রে আমরা সেটা ইউজ করি। কিন্তু মেইনলি আমরা যেটা বললাম 88% যে পেশেন্ট গুলো আমাদের কাছে আসে স্ট্রোক নিয়ে, সেগুলো আসলে রক্ত জমাট বাঁধার কারণেই হয়। আচ্ছা, এখন আমরা বেসিক্যালি এই তো আমরা বললাম যে কিভাবে আমরা স্ট্রোকের সিমটম। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো কিভাবে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। কারণ একবার যদি আপনার স্ট্রোক হয়ে যায় তাহলে মানে ব্রেনের যেই অংশটা ক্ষতিগ্রস্ত হয় ওটা আর নতুন করে মানে তৈরি হয় না। আমাদের বডিতে দুই ধরনের সেল আছে, যেই সেলগুলা একবার নষ্ট হলে কখনোই নতুন করে মানে তৈরি হয় না। একটা হলো হার্ট টিস্যু বা হৃৎপিণ্ড, আর একটা হলো ব্রেন টিস্যু বা মস্তিষ্ক। আপনি স্ট্রোক হওয়ার পরে যে অংশটা আপনার নষ্ট হয়ে যায় ব্রেনের, ওই অংশটা টোটালি নষ্ট হয়ে যায়। কিন্তু যে অংশগুলা বেঁচে থাকে, আমাদের মেইন মানে নিউরোলজিস্ট বা আপনি যদি হসপিটালে যান, আমাদের মেইন ফোকাসই থাকে যাতে যতটুকু অংশ নষ্ট হয়েছে ওই অংশটা যাতে পুরোপুরি বাকি আশপাশের অংশগুলা যাতে আমরা সেভ করতে পারি, ওই জন্যই আমরা টিপিএ দিয়ে থাকি। আচ্ছা, এখন প্রিভেনশনের যদি জায়গা থেকে আসতে হয়, মানে কিভাবে আমরা এটা প্রতিরোধ করব। আচ্ছা, প্রতিরোধ করার নাম্বার ওয়ান যেটা হলো, এখানে এটারও অনেক স্টাডি হয়েছে, যে এটা স্টাডি সবচেয়ে গ্রহণযোগ্য যে স্টাডি গুলা হয়, সেখানে আমরা দেখেছি যে আপনার নাম্বার ওয়ান কজ স্ট্রোকের সেটা হলো উচ্চ রক্তচাপ। এখন আমরা যদি পার্সেন্টেজ করি, মানে আমরা যদি বলি যে প্রতিকার করার জন্য 100 ভাগ আপনি প্রতিকার করতে চান, এর মধ্যে আপনি প্রায় 40% স্ট্রোক আপনি প্রিভেন্ট করতে পারবেন যদি আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ উচ্চ রক্তচাপ হলো স্ট্রোক হওয়ার নাম্বার ওয়ান কারণ। আচ্ছা, উচ্চ রক্তচাপ গুলা কেন? কারণ আমরা যেটা দেখেছি যে আমাদের মস্তিষ্কের ভিতরে দুই ধরনের আর্টারি থাকে। দুই ধরনের আর্টারি মানে হলো, এক ধরনের আর্টারি হলো যেটা হলো বেসিক্যালি বড় আর্টারি, যেগুলো আমাদের এখান থেকে হৃৎপিণ্ড থেকে গলা দিয়ে মানে ব্রেনে যায়। এই বড় আর্টারি গুলা বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হয় যখন আমাদের উচ্চ রক্তচাপ থাকে, এবং ওই উচ্চ রক্তচাপের কারণেই আপনারা দেখবেন যে মানে সব বড় বড় স্ট্রোক গুলা হয়ে থাকে। আচ্ছা, সেকেন্ড যেটা হলো আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো কোলেস্টেরল। আপনার বডিতে আপনাকে এমন ভাবে, এর জন্যই আপনারা যখন কোনো ডাক্তার কাছে যান বা প্রাইমারি কেয়ার কাছে যান, সবার সবচেয়ে মানে যেটা ইম্পর্টেন্ট থাকে যে আপনার উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে হবে, হাই কোলেস্টেরল প্রতিরোধ করতে হবে। থার্ড হলো আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, কারণ ডায়াবেটিস ইজ কাইন্ড অফ মাদার অফ অল ডিজিজ। আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণেই আপনার মানে কোলেস্টেরল বাড়বে, ডায়াবেটিসের কারণে অন্যান্য রোগ হবে। এই জন্য এই তিনটা জিনিস হলো নাম্বার ওয়ান, সেটা হলো উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল এবং ডায়াবেটিস। এই তিনটা কন্ট্রোল করলে প্রায় 70% আপনার স্ট্রোক প্রতিরোধ করা যায়। আচ্ছা, বাকি 30% এর মধ্যে কি আছে? এখন রিসেন্টলি যেগুলো হচ্ছে, যেগুলো আমরা দেখেছি, কেউ যদি স্মোক করে, স্মোকিং ইজ এ হাই রিস্ক ফ্যাক্টর, যেটা প্রায় 10% এর মতো। কারণ স্মোকিং করলে যেটা হয় যে আমাদের বডি, আপনি যাই আমাদের বডিতে দেন না কেন, আমাদের বডি সেটাকে প্রসেস করতে পারে, ইভেন অ্যালকোহলও প্রসেস করতে পারে, কিন্তু নিকোটিন সেটা আমাদের বডি প্রসেস করতে পারে না। আপনি স্মোকিং এর সাথে যতই আপনি নিকোটিন নেন না কেন, এটা আমাদের বডির ভিতরেই থেকে যায়। এটা মাঝে মাঝে মানে ঘাম দিয়ে অথবা আপনার প্রেসক্রিপশন দিয়ে কিছু বের হয়, কিন্তু 90% নিকোটিন যেটা আমরা মানে স্মোকিং এর মাধ্যমে নেই, এটা বেসিক্যালি আমাদের বডিতে থাকে। এটা আইদার আমাদের রক্তনালীতে জমা হয়, এবং আমাদের নার্ভে জমা হয়, আমাদের কিডনিতে জমা হয়, আমাদের হার্টে জমা হয়, এবং সবচেয়ে বেশি জমা হয় ফুসফুসে। বেসিক্যালি আপনি যদি স্মোকিংটা বন্ধ করতে পারেন, তাহলে আপনি 10% পর্যন্ত স্ট্রোক প্রিভেন্ট করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো এখন যেটা বেশি আমরা দেখছি, সেটা হলো রাত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা হলো, আমরা দেখেছি যারা রাত্রেবেলা অনেক বেশি নাক ডাকে এবং দেখবেন যে মানে শ্বাস বন্ধ হয়ে যায়, হ্যাঁ,
এতে কেন হয়, এর কারণটা কি? কারণ এটা আসলে বেসিক্যালি অনেক মানুষকে স্ক্রিন করা দরকার। উচ্চ রক্ত মানে এটার কারণে উচ্চ রক্তচাপ হয়। কারণ হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যখন হয়, মানে আপনি রাত্রে যখন ঘুমাতে যান, তখন আপনার মানে আপনি শ্বাস প্রশ্বাসের মধ্যে যে অক্সিজেনটা নিচ্ছেন, কার্বন ডাই অক্সাইডটা বের হতে পারে না। তখন আপনার এরকম নাক, মানে যেটা আমরা বলি যে নাক ডাকে, বন্ধ হয়ে যায়। ওই কার্বন ডাই অক্সাইড আপনার রাত্রেবেলা আপনার ব্লাডে বেড়ে যায়। এই কার্বন ডাই অক্সাইড যখন রাত্রে ব্লাডে বেড়ে যায়, তখন এটা যেটা করে ভেসো কনস্ট্রিকশন করে, আপনার মানে ভেসেলকে সংকোচন করে, যেটা হলো আপনার মানে লাংসের ভেতরে, ওখান থেকে আপনার রক্তচাপ বেড়ে যায় এবং আপনার হৃৎপিণ্ডের যে ডান দিকের অংশটা, ওটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এই যে অনেকে বলে না আমার হার্ট আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এইটাও একটা কারণ। ঠিক আছে, এই জন্য এইগুলো যদি আপনি মোটামুটি প্রতিকার করতে পারেন, আপনি 90 to 95% আপনি স্ট্রোক প্রিভেন্ট করতে পারেন। এছাড়া আরো কিছু স্ট্রোক আমরা বলে থাকি, যেমন ক্রিপ্টোজেনিক স্ট্রোক, যেটা হলো আপনার অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আপনার হৃৎপিণ্ডে যদি কোনো মানে অ্যাবনর্মাল রিদম থাকে, অথবা আপনার গলায় যদি কোনো ধরনের মানে কোলেস্টেরল জমা হয়ে কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ থাকে, ওটাও মানে বেসিক্যালি ওখান থেকে স্ট্রোক হতে পারে। সো আপনাকে জানতে চাই যে এই আপনি বলেন দুই ধরনের স্ট্রোক হয়, একটা হলো যে ব্লাড সার্কুলেশন যদি না যায়, আর একটা হলো যে যদি রক্তক্ষরণ, আপনার রক্তক্ষরণ হয়, রাইট? সো ব্লাড সার্কুলেশন না গেলে যে ড্যামেজ যেটা হয়, এই ড্যামেজ বলে আপনি বলছেন যে ব্রেন কখনো রিপেয়ার হয় না আর হার্ট টিস্যু রিপেয়ার হয় না। সো এটা যদি রিপেয়ার না হয়, তাহলে কি একজনের যদি কোনোভাবে স্ট্রোক হয় এবং খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়, সে কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? এটা দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এখন জিনিসটা হলো আপনার আমাদের ব্রেনের বাইল্যাটারাল মানে কোল্যাটারাল সাপ্লাই আছে। মনে করেন যে আমাদের যে ব্রেনের যেই অংশটাতে স্ট্রোক হয়, ওইখানে দুই ধরনের আর্টারি আছে। এক ধরনের আর্টারি হলো যে বড় আর্টারি, যেটা দিয়ে রক্তটা যায় এবং রক্তটা ভাগ হতে হতে যে অংশটাতে আপনার ব্লক হয়, ওই অংশটাকে সাপ্লাই দেওয়ার জন্য আপনার মানে অন্য ধমনী থেকে ব্লাড গিয়ে ওই জায়গাটাকে বাঁচায় রাখার চেষ্টা করে, এবং এটা ব্রেন 4.5 থেকে 6 ঘন্টা পর্যন্ত করতে পারে। এইটাকে বলা হয় ইসকেমিক পেনাম্ব্রা। পেনাম্ব্রা মানে হলো মানে ব্রেন টিস্যুটা মরে যায় নাই, কিন্তু আমরা যদি ব্রেন টিস্যুর আশপাশের ব্লাড সাপ্লাইটাকে রিকভারি করতে না পারি, তাহলে 6 ঘন্টার মধ্যে ব্রেন টিস্যুটা মারা যাবে। এর জন্যই আমরা বলি, কোনো একটা মানুষ যদি, যখনই আপনি একটা মানুষকে দেখবেন যে কোনো কারণে এই যে বি ফাস্ট মানে কোনো সিমটম, সাথে সাথে 911 কল দিয়ে আপনি মানে হসপিটালে নিয়ে যাবেন। এবং আমি ওই পেশেন্টটাকেই যদি আমরা মানে ওই মানে ওষুধটা দিয়ে, যেটা আমরা টেনেক্টাপ্লেজ বলি, TNK বলা হয়, ওটা যদি আমরা পুশ করি এবং পুশ করার মাধ্যমে যে রক্ত জমাটটাকে আমরা ছুটায় ফেলতে পারি, অথবা যেটা আমরা করি সেটা হলো যে ওই পেশেন্টটা যদি 12 ঘন্টার মধ্যে হয়, তাহলে আমরা থ্রম্বোক্টমি করি। থ্রম্বোক্টমি হলো যেটা হলো আপনার ওই যে হার্টে যেরকম স্টেন্টিং করে, এরকম ব্রেনের ভিতরেও স্টেন্টিং করা যায়, যেটা 12 ঘন্টার মধ্যে করা যায়। এবং আমরা যদি রক্ত জমাটটা ছুটিয়ে ফেলতে পারি, তাহলে ওই অংশটা বেসিক্যালি 6 থেকে 12 ঘন্টার মধ্যে করলে ওই অংশটা ব্যাক করে। এবং এটা ব্যাক করে কিনা, এটা আমরা 24 আওয়ারের একটা MRI করলে বুঝতে পারি। এখন আপনার ব্রেনের কোন অংশটা কি মানে কমপ্লিটলি মরে গেছে না কোন অংশটা বেঁচে আছে, এটা উইদিন 6 to 24 আওয়ারের উন্নত। অনেক জায়গায় যে অংশগুলা মানে মানে ব্রেনের মানে হয়, ব্লক হয়, ওগুলা বেসিক্যালি ছুটে ফেলে, মানে থ্রম্বোক্টমি করে ফেলে। এই জন্য আমরা এখন স্ট্রোকের গোল্ডেন এজে আছি। স্ট্রোক হলেও মানে আপনি কমপ্লিটলি প্যারালাইজ হয়ে যাবেন, ওই লেভেলে আমরা নাই, যদি না আপনি 24 ঘন্টা লেট করেন। হোয়াট অ্যাবাউট দি যদি রক্তক্ষরণ হয় তখন? হ্যাঁ, রক্তক্ষরণটা একটু কমপ্লিকেটেড। রক্তক্ষরণ দুই ভাবে হইতে পারে। একটা হলো যদি আপনার উচ্চ রক্তচাপের কারণে রক্তক্ষরণ হয়ে থাকে, সেটা হলো আপনার যখন আমরা স্ক্যান করি, আমরা যখন MRI ব্রেন করি, তখন ক্যাট স্ক্যান করি, আমরা দেখতে পারি কোন কোন জায়গায় হয়। উচ্চ রক্তচাপের কারণে যদি রক্তক্ষরণ হয়ে থাকে এবং রক্তক্ষরণের আকার যদি খুব ছোট হয়, তাহলে ওটা বেশি ড্যামেজ করে না। ঠিক আছে, ওটা বেসিক্যালি যেটা হয়, ওই আশপাশের টিস্যুটা মারা যায় এবং বেসিক্যালি ওটা আস্তে আস্তে রিজলভ হয়ে যায়, যেটা বেসিক্যালি 6 to 8 উইকসে। কিন্তু আপনার যদি খুব বেশি রক্তচাপ মানে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণের কারণে যদি আপনার ব্রেনের একটা বৃহদাকার অংশ টোটালি নষ্ট হয়ে যায় এবং ওই অংশটা যদি অন্য জায়গায় চাপ দেয়, তখন মানে প্রেসার দেয়, যেটাকে আমরা মিডলাইন শিফট বলি, ওইটার কারণে অনেক ইয়ে হইতে পারে। ওইটা আপনার মনে করেন 4 to 5 কেজি, 5 কেজি।
কিন্তু আপনি রক্তক্ষরণ বন্ধ করতে পারবেন যদি আপনি আপনার উচ্চ রক্তচাপকে সবসময় নিয়ন্ত্রণে রাখেন। এজন্য আমরা সবসময় বলি যে আপনি আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের ওষুধটা সবসময়, প্রেশারের ওষুধ আপনি যদি খান তাহলে আমার মতে আপনি প্রেশার ওষুধ কোনোদিন বন্ধ করবেন না। কারণ এই প্রেশার ওষুধ শুধুমাত্র আপনাকে এখন বাঁচাবে না, এই প্রেশার ওষুধ আপনাকে লাইফ লং বাঁচাবে। কারণ এই প্রেশারের ওষুধ যদি আপনি নেগলেক্ট করেন, এইটাই আপনাকে পরবর্তীতে ব্রেনে স্ট্রোক হিসেবে হবে। আমরা অনেক আগে, আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখেছি যে গ্রামে অনেক মানুষ ব্রেনে রক্তক্ষরণ হয়ে মারা যেত এবং মানুষ জানতও না। কারণ কি, ওই সময় মানুষ প্রেশারের ওষুধ মানুষ খেত না, বা মানুষ ওইভাবে মানে মাপতো না, ডাক্তার কাছেও যেত না। কিন্তু আমেরিকাতে বা আমাদের দেশে মানে এখন যেটা হলো, আপনি একটা ডাক্তার কাছে যখন যান, ডাক্তার কিন্তু আপনাকে প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, অন্যান্য জিনিস অলরেডি স্ক্রিন করে রাখে এবং ডাক্তার ওষুধ কিন্তু শুরু করে ফেলে। কারণ ডাক্তারের মাথায় এটা আছে যে এখন থেকে আমি যদি এটা কন্ট্রোল না করি, এখন থেকে 10-15 বছর এই লোকটার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। ঠিক আছে, এজন্য এই 3টা জিনিস, প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, এই জিনিসগুলো খুব সিরিয়াসলি আপনাকে নিতে হবে। ওকে, আর একটা বিষয় জানতে চাই যে আপনি যেটা বললেন যে প্রেশার, এর সাথে কোলেস্টেরলের কোনো সম্পর্ক আছে নাকি? প্রেশারের সাথে কোলেস্টেরলের ডাইরেক্ট ওইভাবে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, মানে মনে করেন আমাদের বডির ভিতরে রক্তনালী আছে, ঠিক আছে? রক্তনালীর ভেতর দিয়ে রক্ত কিন্তু পাস করতেছে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি। এর জন্যই আমরা জীবিত আছি। হার্ট কি করতেছে? হার্ট পাম্প করতেছে, পাম্প করার ফলে ব্লাডটা সারা বডিতে ছড়ায় যাচ্ছে। এই যে পাম্পিং হচ্ছে, পাম্পিংটাই হলো প্রেশার হিসেবে বডির বিভিন্ন অংশে আসছে, যেটা আমরা কাপ দিয়ে বের। এখন কোলেস্টেরল যেটা করে, বা মানে উচ্চ মানে যেটা কোলেস্টেরল, আপনার বডিতে যদি অনেক বেশি কোলেস্টেরল হয়, এই কোলেস্টেরল গুলা ওই রক্তনালীর গায়ে জমাট বাঁধে এবং জমাট বেঁধে বেঁধে ওই জায়গাটাকে ক্ষয় করে দেয়। তো যেটা হয়, যখন আপনার রক্ত জমাট বাঁধা অবস্থা, মানে যে জায়গায় কোলেস্টেরলটা জমা হচ্ছে, ওই জায়গায় যখন মানে মানে মনে করেন একটা পাইপের ভিতর দিয়ে কোনো বাধা নাই, ওটার ভিতর দিয়ে যখন রক্ত যায় তখন কিন্তু খুব ইজিলি যাইতে পারে। কিন্তু যখন কোলেস্টেরলের কারণে কোনো জায়গায় ব্লক থাকে, তখন যখন রক্ত ওটার ভিতর দিয়ে যায়, তখন যদি আপনার প্রেশারও বেশি থাকে প্লাস আপনার কোলেস্টেরল বেশি থাকে, তাহলে আপনার রক্ত নালীর গায়ে কিন্তু আপনার ক্ষত হবে, এবং ক্ষত থেকে কিন্তু ওই কোলেস্টেরল অংশটা ছুটে গিয়ে ওটাই আপনাকে গিয়ে ব্রেনে গিয়ে স্ট্রোক করবে, যেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, মানে থ্রম্বোএম্বলিক স্ট্রোক। মানে থ্রম্বাস মিন্স কোলেস্টেরলের একটা টুকরা বা একটা মানে রক্ত জমাটবাঁধা অংশ রক্তনালী থেকে ছুটে গিয়ে প্রেসারের কারণে ওটা উপরে উঠে গিয়ে আপনার ব্রেনের একটা অংশ স্ট্রোক করতেছে। এজন্য আপনাকে সবগুলা জিনিসই মেনটেন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ থিং উই লার্ন। আপনি অনেক সুন্দর উপস্থাপন, প্রেজেন্টেশন না? বিউটিফুল প্রেজেন্টেশন, খুবই সুন্দর বলছেন। এখন জি, শেখ আখতারুল ইসলাম কিছু বলতে চাচ্ছেন বোধহয়। আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি না আমরা। আমি বলতে চাচ্ছিলাম যে নিউ ইয়র্কে সব হসপিটালে কি আপনার ব্রেন স্ট্রোকের ট্রিটমেন্ট করে আছে? জি জি, সব হসপিটালে। আপনি যদি জিজ্ঞেস করবে যে কি জন্য, তখন যদি আপনি বলেন যে পেশেন্টের এক সাইড অবশ্য হয়ে গেছে, বা যেটা আমি বললাম, যে কোনো একটা বলেন, ওরা সাথে সাথে আপনাকে একটা মানে পাঠিয়ে দিবে। কারণ ওরা জানে যে ওদের যে 4.5 আওয়ার যে টাইম লাইন, এটা ওরা, এবং ওরা আপনাকে যেই হসপিটালে নাও হোক না কেন, এভরি হসপিটাল হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্য স্ট্রোক কেয়ার। এখন আপনাকে থ্রম্বেক্টমি করতে পারবে কি না পারবে না, এটার জন্য প্রবলেম নাই, কারণ থ্রম্বেক্টমির টাইম পিরিয়ডটা হলো 12 আওয়ার। আপনি মনে করেন আপনি একটা লোকাল হসপিটালে গেলেন, আমি যতদূর জানি জামাইকা হসপিটাল, এরপর এলমাস হসপিটাল ইজ এ প্রাইমারি স্ট্রোক সেন্টার আন্ডার মাউন্ট সাইনাই, এরপর প্রত্যেকটা হসপিটাল, কুইন্সে বলেন, ব্রুকলিন বলেন, ইটস ভেরি। এখন আমরা যে বিশেষ করে আমরা তো বেসিক্যালি এই পেশেন্ট গুলোই দেখি, কারণ স্ট্রোক হওয়ার পরে পরে সকালে যখন আমরা রাউন্ড দিই, বেসিক্যালি আমরা দেখি বেশিরভাগই 2 to 3 আওয়ারের মধ্যে আমাদের হসপিটাল চলে আসে। কারণ হলে সিস্টেমটা এত ওরা অর্গানাইজ করছে যে আপনি যেখানেই স্ট্রোক করেন না কেন, ওরা খুব মানে প্রম্পটলি আপনাকে হসপিটালে নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা ভয়ের কোনো কারণ না। আমি নিজে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম, জামাইকা হসপিটালে নেওয়ার পরে ওরা আমাকে এলমাস পাঠিয়েছিল এবং ওইখানে আমার ব্রেইনে অপারেশন করে রক্ত বের করেছিল। এই জন্য বলতেছি ফর প্রিকুশন আমাদের এলমাস হসপিটালটাই বোধহয় নিউ ইয়র্কের
ওই ব্রেন সার্জারির জন্য। না এর মানে এটা হলো ওটা না, আপনাকে হয়তো আমি জানি না কত সালে করছেন, বাট এখন জামাইকা হসপিটালে থ্রম্বোক্টমির সিস্টেম মানে আছে, এটা নিউরো ইন্টারভেনশন বলে। হয়তো যেটা হয়েছিল যে আপনাকে জামাইকা হসপিটালে নিয়ে হয়তো টিএনকে দিয়েছে বা ওই যে ওষুধটা দিয়েছে, কিন্তু যেহেতু আপনার থ্রম্বাসটা বের করতে হবে এজন্য ওদের হয়তো ফ্যাসিলিটিটা ছিল না তখন, এজন্য আপনাকে হেলমার্স হসপিটাল যেটা মাউন্ট সাইনাইয়ের আন্ডারে। মাউন্ট সাইনাইয়ের আন্ডারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কাজী সাহেব। এই যে আপনি ধন্যবাদ জানাতে চাই যে, কিন্তু এই যে ফাঁকে বললেন আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, মানে আপনার এই কথাবার্তা গুলো শোনার পর চিন্তা না করে কি কেউ বসতে পারবে? আমি মানে আপনারা ভাই পারেন। দুশ্চিন্তার জিনিসটা হলো আপনাকে যেটা আপনাকে স্ট্রোক থেকে প্রিভেনশনের নাম্বার 1 সেটা হলো আপনি প্রতি 6 মাসে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার কাছে যাবেন, প্রতি 6 মাসে আপনার ব্লাড করবেন, প্লাস হলো ডাক্তার যেগুলা প্রিভেন্টেটিভ মেজার গুলা করে ওটা আপনি, আর যদি স্মোকিং করে থাকেন স্মোকিংটা মানে বন্ধ করার চেষ্টা করবেন। মেজাজ খারাপের সাথে কি ওই স্ট্রোকের কোনো সম্পর্ক আছে নাকি? আই এম সরি, কোনটা? মেজাজ খারাপ করলে মানে মেজাজ বেশি খারাপ থাকে, ওই রাগ যাদের রাগ করে এটা মেজাজ খারাপ আসলে হয়। ওভাবে আমরা মানে মেজাজের সাথে ওভাবে তো আসলে লিংক না, এটা হয়তো আপনি ওইটা হয়তো উচ্চ রক্তচাপের সাথে হয়তো হইতে পারে। আপনি এটা বেসিক্যালি মেজাজ তো ডিফারেন্ট স্টোরি, এটা ডাইরেক্ট স্টাডি নাই, বাট আপনাকে দেখতে হবে যে আপনার রক্ত উচ্চ মানে আপনার ব্লাড প্রেশার কেমন থাকে। আপনার ব্লাড প্রেশার যদি মেজাজের সময় যদি ব্লাড প্রেশার খুব বেশি হয়ে যায়, আপনার ব্লাড প্রেশার যদি 200 এর উপরে হয়ে যায়, ইটস এ ভেরি হাই ফর টু বিকাম এ স্ট্রোক। রাইট, থ্যাংক ইউ ডক্টর আসিফ হেলমি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি তো প্রাইভেট প্র্যাকটিসও করে থাকেন, রাইট? জি জি জি, হ্যাঁ আমাদের উড সাইডে একটা অফিস আছে, যেটা হলো আপনার উড সাইড আর 60 স্ট্রিটে। হ্যাঁ, তো আপনার অ্যাড্রেসটা আমার কাছে আছে, মানে আমি বলে দেই 6006 ব্রডওয়ে উড সাইড 11377, এটাই তো আপনাদের অ্যাড্রেস, রাইট? জি জি, এটা আমাদের অ্যাড্রেস, আমাদের একটাই লোকেশন। জি, আপনাদের অফিসের ফোন নাম্বারটা একটু বলে দেন সবাইকে, যদি কারো দরকার হয় তাহলে যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা হলো 2017302743। এটা হলো বেসিক্যালি সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত মানে ওরা ফোন ধরে, মানে অফিস খোলা থাকে। তা আমি হসপিটাল থেকে কাজ শেষ করে আমি মানে অফিসে যাই আর কি। এবং আপনি তো মন্টেফেরো হসপিটালে এখনো আছেন বোধহয়? আমি আসলে 2-3টা হসপিটালে, আপনার সাইনাইতে আছি, যেটা হলো মাউন্ট সাইনাই কুইন, এরপর হোয়াইট প্লেন্স হসপিটাল যেটা হলো মন্টেফেয়ারের, 2-3টা হসপিটালে যুক্ত আছি। জি, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন। আপনি নতুন বাবা হয়েছেন কন্যা সন্তানের, আপনাকে অনেক অভিনন্দন। আপনার পুত্র সন্তান, জি, অপুত্র সন্তান, রাইট? সো আপনি এজ এ ফাদার আপনাকে অভিনন্দন আমাদের টাইম টিভির পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার স্ত্রীর প্রতি অভিনন্দন। থ্যাংক ইউ।